স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আপনারা তো জানেনই যে আমরা প্রতিদিনের উল্লেখযোগ্য খবর নিয়ে হাজির হই আপনাদের সামনে, বিশেষ করে পত্রিকাগুলো নিয়ে। আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে যাবে সেই পত্রিকাগুলো শিরোনাম আমরা দেখব এবং আলোচনা নিশ্চয়ই হবে। সবার আগে চলুন ৭১ জার্নালে কি শিরোনাম আছে দেখে নিই। যুদ্ধাপরাধী কামারুজ্জামানকে আর সময় দেবে না সরকার, বিলম্বিত হচ্ছে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া। আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের সমর্থন ও ভোট দেবে না জনগণ, বললেন প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে প্রতীক পেয়ে জনসংযোগী প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লায়। ফরিদপুরের ভাঙায় ট্র্যাজেডির জন্য বাস চালককে দায়ী করেছে পুলিশ, মৃত্যুর সাথে লড়ছেন ৫ আহত। কাল সংসদ ভবন চত্বরে ক্রিকেট বিশ্বকাপ ফেরত দলের সংবর্ধনা, চলছে ব্যাপক প্রস্তুতি। আজ আমাদের সাথে ৭১ জার্নালে টেবিলে যোগ দিয়েছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী এবং সাপ্তাহিক সম্পাদক গোলাম মুর্তজা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পেয়ে। একই সাথে দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের সাথে আরো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল এবং জি9 এর সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ন্ত। আমরা আমাদের সহকর্মী পারভেজ রেজার সাথেও কথা বলবো। সব মিলিয়ে নিশ্চয়ই এই আলোচনাটি আপনারা দেখবেন। আমাদের সাথে যে অতিথিরা আছেন বিভিন্ন সময় তারা যুক্ত হবেন। আমরা যাচ্ছি গোলাম মুর্তজা, আপনার কাছে শুরুতে। বিশেষ করে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে টেলিভিশনের পর্দাগুলোতে যদি আপনি চোখ রেখে থাকেন তাহলে দেখবেন যে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত কামারুজ্জামানের রায় কার্যকরের একটা প্রক্রিয়া মনে হচ্ছিল শুরু হয়েছে, আবার হঠাৎ করে সেটি হচ্ছে না। তো এই বিষয়ে গত কয়েকদিন ধরেই চলছে একটা প্রক্রিয়া, গত কয়েকদিন ধরে চলছে এবং আমরা যেই মুহূর্তে আলোচনা করছি এই মুহূর্তে সংবাদকর্মী থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গাতে বা এই অনুষ্ঠান যারা দেখছেন এই টেলিভিশনের সামনে যখন বাসায় বসে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের পারিবারিকভাবে বন্ধুদের মধ্যে পরিচিত জনদের মধ্যে একটি আলোচনা, এই আলোচনাটা হচ্ছে, এটা নিশ্চিত। হ্যাঁ, সেই আলোচনাটি কি? সেই আলোচনাটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলার, স্পষ্ট করে বলার যে আজকে হচ্ছে না, কালকে হয়তো হতে পারে, এই কথা বলার আগে পর্যন্ত জল্পনাটি ছিল যে আজকে হচ্ছে কি হচ্ছে না। সন্ধ্যার সময় থেকে টেলিভিশনে দেখে পত্রিকাতে পড়ে মানুষ মোটামুটি নিশ্চিত হয়েছিল যে আজকে হয়তো সে ফাঁসিটি কার্যকর হচ্ছে। তো এটা খুব স্বাভাবিকভাবে এর কিছু তাৎপর্য আছে। তাৎপর্য হচ্ছে এটাই যে এক নম্বর বিষয় যে দেশের অধিকাংশ মানুষ, মানে খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া, ৭১-এ যেরকম মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল অধিকাংশ মানুষ, এই কামারুজ্জামান, মতিউর রহমান, নিজামী, গোলাম আযমরা, অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া। আর যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি ওরকম যে দেশের অধিকাংশ মানুষ আসলে এই বিচারটি চেয়েছে, এই বিচারটির গতি আরো দ্রুত হোক সেটা চেয়েছে। নানা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো কিছু সীমাবদ্ধতা, হয়তো কিছু দুর্বলতা, হয়তো ছোটখাটো কিছু ত্রুটি, এই সমস্ত কারণে সাধারণ জনমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সঙ্গে হয়তো বিচারিক প্রক্রিয়ার গতিটি হয়তো সামঞ্জস্য রাখা যায়নি, হয়তো বা রাখা যায়নি। কিন্তু আমি মনে করি যে সাধারণ মানুষের প্রত্যাশা যাই থাকুক না কেন, এটি একটি বিচার এবং এই বিচারটির প্রতি যেহেতু আন্তর্জাতিকভাবে এক ধরনের পর্যবেক্ষণ আছে, সেই কারণে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সময় একটু কম লাগুক বেশি লাগুক সেটা দিয়েই যে বিচারের প্রক্রিয়াটি যেভাবে গেছে, যে গতিতে গেছে, আমি মনে করি এটা খুব যথাযথভাবে গেছে। এখন প্রসঙ্গ এসেছে যে কার্যকরের জায়গাটিতে। কার্যকরের জায়গাটিতে দেখেন মানুষের এত উৎসুকের কারণটা কি? যুদ্ধাপরাধীর যে কোনো, আমরা কাউকে চিনি, কাউকে একটু কম চিনি, কিন্তু কিছু কিছু মানুষের ব্যাপারে সচেতন মানুষদের ভেতরে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। যেরকম কামারুজ্জামানের ক্ষেত্রে কিছু ঘটনা, ধরুন সোহাগপুরের কাহিনীটি যখন সাধারণ জনমানুষের সামনে আসে মিডিয়ার কারণে, যে আপনি একটি গ্রামের সকল পুরুষকে হত্যা করে নারীদেরকে আপনি বিধবা বানিয়ে দিলেন, এই ঘটনাটি যখন সামনে আসে, সামান্যতম সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষেও স্বাভাবিক থাকা সম্ভব হয় না। মানুষের ভেতরে তীব্র ক্ষোভ এবং এই মানুষদের প্রতি, কামরুজ্জামানের প্রতি এক ধরনের তীব্র ঘৃণা তৈরি করে। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার এইখানে কাজ করেছে, আমার ধারণা এটিও খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে কামরুজ্জামানের প্রতি, বিশেষ করে যুদ্ধাপরাধের প্রতি তো বটেই, যুদ্ধাপরাধীদের প্রতি তো বটেই, এই কামরুজ্জামানের প্রতি এক ধরনের ঘৃণা তৈরিতে বড় ভূমিকা রেখেছে। তার দুই সন্তান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি,
মুক্তিযোদ্ধাদের অত্যন্ত অশ্লীল শব্দে, আমি এখানে সেই শব্দগুলো উচ্চারণ করব না, অত্যন্ত অশ্লীল শব্দে, অত্যন্ত অবমাননাকর শব্দে তারা দিনের পর দিন এক ধরনের বিষাদগার করেছে এবং সেখানে চ্যালেঞ্জ দিয়েছে যে যারা বিচার করছে বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা লেখালেখি করেন তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে যে তোমরা কামরুজ্জামানের কিছুই করতে পারবে না। এই ধরনের যে দাম্ভিকতা দেখানো, এর একটি প্রতিক্রিয়া হয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়েছে। আর সর্বশেষ কামরুজ্জামানের প্রতি তার পরিবারের সদস্যদের, বিশেষ করে তার স্ত্রী এবং তার মেয়েদের যে বিজয় চিহ্ন দেখানো বা ভি দেখানো, এই দেখানোর সেই ছবি পত্রিকায় ছাপা হওয়ার এর একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এই কারণে অন্যান্য যুদ্ধাপরাধী মানুষ সব যুদ্ধাপরাধীরই বিচার চায়, কিন্তু কামরুজ্জামানের এই দাম্ভিকতা দেখানোর পরে, বিচারের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে এখনো কেন ফাঁসি কার্যকর হচ্ছে না, এটি তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, এখান থেকে তো পিছিয়ে আসার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ 40 বছর অপেক্ষা করেছে, সুতরাং এখন আবার যদি 3 দিন অপেক্ষা করতে হয়, যেটা এত কঠিন কোনো ব্যাপার, এত বড় কোনো ব্যাপার না। কিন্তু তারপরেও মানুষের এত উৎসুকের মূল কারণ হচ্ছে এক ধরনের ঘৃণা। এটা আমার ধারণা, এটা আমার আপনার কাছে ডক্টর রাশিদ আসকারী, আপনি কি বলবেন? তারপরেও যে এক ধরনের প্রক্রিয়া নিশ্চয়ই কার্যকর করার মধ্যে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ারই ব্যাপার, তারপরেও মানে প্রায়ই মনে হচ্ছে ফাঁসি কার্যকর হয়ে যাচ্ছে, আবার হচ্ছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি খুব সিম্পলি দেখছি, আচ্ছা, এটা একটা মানে ল হ্যাজ ইটস ওন কোর্স অফ অ্যাকশন এবং সেভাবেই চলছে, হয়তো 2 দিন আগে কিংবা 2 দিন পরে। আমি যেটি বলতে চাই যে এই যে বিচার প্রক্রিয়াটা দীর্ঘদিন থেকে চলে এসে একটা পরিণতি পেয়েছে এবং এক্সিকিউশনের প্রশ্ন। এক্সিকিউশন আজকে হলো না, হয়তো আগামীকাল হবে। এবং সবচাইতে বড় কথা যে এইখানে যে জিনিসটি প্রতিষ্ঠিত হয়েছে, যে দীর্ঘদিন পরে যে আমাদের যে কালচার অফ একটা ইম্পিউনিটি গড়ে উঠেছিল, যে এই রকমের ভয়ঙ্কর অপরাধ করার পরও তারা পার পেয়ে গেছে এবং এই দেশের মানুষের নাকের ডগার উপরে তারা কাজ করে গেছে এবং তারা কি বলবো, ট্রেজারি বেঞ্চে পর্যন্ত বসেছিল। সুতরাং প্রমাণ হয়েছে, আরেকটা জিনিস প্রমাণ হয়েছে যে বলে না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এইবার প্রমাণ হয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই যে যারা যুদ্ধাপরাধীদের বিচারের আয়োজন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই ট্রাইব্যুনালের জাজেসরা, প্রসিকিউটরসরা, সবাইকে। কারণ এই যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে আমি তুলনা করতে চাই যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধীদের যে বিচার প্রক্রিয়া হয়েছিল, বিশেষ করে নুরেনবার্গ ট্রায়াল কিংবা টোকিও ট্রায়াল কিংবা ম্যানিলা ট্রায়াল, তারা যে মেধা এবং প্রতিভার প্রমাণ দিয়েছিল, যে জনকল্যাণের প্রমাণ দিয়েছিল, তার চাইতে বেশি ছাড়া কম নয়। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ যে একটি সার্বভৌম রাষ্ট্র, এটা সাংঘাতিকভাবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে প্রমাণিত হয়েছে যে বিদেশের নানা রকমের লবিস্টদের বিভিন্ন রকমের ভ্রুকুটি, বিভিন্ন রকমের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে যেভাবে বিচার প্রক্রিয়ার শেষ দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং একজনের বিচারের রায় কার্যকর হয়েছে, কাদের মোল্লার, আরেকটা রায় কার্যকর হতে যাচ্ছে। সুতরাং এই প্রক্রিয়া বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র, একটা তৃতীয় বিশ্বের দেশের জন্য একটা সাংঘাতিক দৃঢ় এবং বলিষ্ঠ পদক্ষেপ, যেটা সারা পৃথিবীর জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। আমাদের সাথে আছেন আরো দুজন অতিথি, তাপসকান্তি বল এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত। আমরা যাব তাদের কাছে। তাপসকান্তি বল, আপনার কাছে যাই প্রথমে, বিশেষ করে যেহেতু বিচারিক প্রক্রিয়ার সাথে আপনি যুক্ত ছিলেন প্রসিকিউটর হিসেবে, তো কিছুক্ষণ আগ পর্যন্ত নিশ্চয়ই আপনিও, আমি জানি না আপনি কি ভাবছিলেন, আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার কাছে কি মনে হচ্ছিল, আপনি কি নিশ্চিত ছিলেন যে আজকে, কারণ অনেকের আয়োজন এবং সংবাদকর্মীদের তৎপরতা, মনে হচ্ছিল যে ফাঁসিটি বোধহয় আজকেই কার্যকর হয়ে যাচ্ছে, আপনি তখন কি ভাবছিলেন এবং এই যে আজকে হলো না, এটি আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথমত বলতে চাই যে ব্যক্তিগতভাবে আমি ভাবছিলাম যে আজকে হয়ে যাবে, কিন্তু আমরা যদি আইনি দিকটা দেখি, যে আমাদের আইনের ভিতরে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে এটা সরকারি পদক্ষেপ, সরকার এক্সিকিউটিভ ক্ষমতা বলে, এটা তাদের সিদ্ধান্ত। সুতরাং আজকে হলো বা কালকে হবে বা একটা নির্দিষ্ট সময়ের যে কথা বারবার আসছে, সেই নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে যখনই হোক সেটা সরকারি সিদ্ধান্ত নেবে। আর আজকে যে হলো না সেই পরিপ্রেক্ষিতে, বা আজকে সবাই একটা প্রস্তুতি ছিল বা মানসিকভাবে সবাই প্রস্তুতি নিয়ে রেখেছিল যে বোধহয় আজকেই হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে হলো না, সেই ব্যাপারে আমিও বাংলাদেশের সব সাধারণ জনগণের মতোই আমিও একটু দ্বিধা চলেছিলাম। আজকে হয়ে গেলে হয়তো সবার মতন আমারও যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হতো। কিন্তু শুধু এটুকুই বলতে চাই যে আইনটি রয়েছে, সেই আইনের ভিতরে যে নির্দিষ্ট সময় বা সরকারের যে ক্ষমতা দেয়া হয়েছে সরকারকে আইনের ভিতরে, তার ব্যত্যয় কিন্তু ঘটেনি।
না, নিশ্চয়ই ব্যত্যয়ের বিষয় নয়। তো সেক্ষেত্রে এই যে আপনার কাছে কি মনে হচ্ছে, বিশেষ করে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি, কোনো কোনো গণমাধ্যমে এসছে যে তিনি প্রাণ ভিক্ষা চান না, আবার মানে এটি পরিষ্কারভাবে ওই অর্থে আসেওনি, তাহলে এটি কিভাবে এই প্রক্রিয়াটি হবে বলে আইনের ব্যাখ্যাটি কি আছে? না, আইনের ব্যাখ্যা তো কাদের মোল্লার জাজমেন্টে রিভিউর যে রায়টা, সেই রিভিউর রায়ে কিন্তু পরিষ্কারভাবে একটি কথা বলে দেওয়া হয়েছে যে প্রথম কথা তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগটি হয়ে গেছে, এবং আরেকটি যে শর্ত ছিল সেটি হচ্ছে ক্ষমা চাওয়ার বিষয়টি। সেই বিষয়টি নিয়েও কিন্তু যে দিক নির্দেশনা, সেটা কিন্তু সরকারের প্রতি, যে সরকার তার ক্ষমা চাওয়া। আমরা জানি দুজন ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন শুক্রবারে এই বিষয়টিতে জানার জন্যই গিয়েছিলেন দুজন, এবং তারা যাওয়ার পরে কিন্তু তারা বেশ কিছুটা সময় সেখানে অবস্থান করেছেন, অবস্থান করে বেরিয়ে এসছেন, কিন্তু তারা সেখানে কামরুজ্জামানের সাথে তাদের কি কথাবার্তা সেটা কিন্তু আমরা সহ কেউই সেটা কিন্তু পরিষ্কারভাবে জানি না। সেই কারণেই কিন্তু আসলে এই যে ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে, যে কোথাও বলা হচ্ছে হয়তো তিনি ক্ষমা চেয়েছেন, কোথাও বলা হচ্ছে তিনি চাননি বা শর্ত সাপেক্ষে চেয়েছেন, এই জিনিসগুলো কিন্তু সেই ধোঁয়াশারই ফল বলে আমি মনে করি। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আপনার কাছে কি মনে হয় যে এটি সরকারিভাবে বা আপনাদের প্রতিষ্ঠানগতভাবে বা কোনো এক জায়গা থেকে এটি নিয়ে একটা সুস্পষ্ট বক্তব্য আসা উচিত? আমার এখন আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি না যে সুস্পষ্টভাবে কোনো বক্তব্য আসার আসলে সুযোগ রয়েছে, কারণ এটি আপনাদের দিকে নেই, সেটি আপনি আগেই বলেছেন, এবং এটি আমরা জানি এর মধ্যেই। আমরা আসবো আপনার কাছে, আমরা একটু যেতে চাই সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে এই সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ফাঁসি কার্যকরের যে বিষয়টি, এটি নিয়ে খুব বেশি আলোচনার প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে এমনটি মনে হয় না। একটি রায় হয়েছে, সেই রায় আইনানুগভাবে এবং সময় মতো যথাসময়ে কার্যকর করা হবে, এটা প্রত্যাশিত, এটা সবাই জানেন। কিন্তু এটা নিয়ে আলোচনার সূত্রপাত হচ্ছে আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের একটু কখনো কখনো ইরেলেভেন্ট কথা বলা, আবার মিডিয়ার যে প্রতিযোগিতা এবং পিড়াপিড়ি, এটা একটা কারণ হতে পারে। যেমন ধরেন যে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ধ্যার সময় বললেন যে ওনাকে আর সময় দেয়া যাবে না, তো ম্যাজিস্ট্রেট দেখা করেছেন, প্রাণ ভিক্ষার আবেদন করবেন না জানিয়েছেন, ওনাকে আর সময় দেয়া যাবে না। সময় দেয়া যাবে না এটি ওনার বলার প্রয়োজন পড়লো কেন? তারপরে আবার রাতে উনি সর্বশেষ জানালেন যে কাল হতে পারে, কাল হতে পারে না পরশু হতে পারে, সময় দেয়া যাবে কি যাবে না সেটি আইনানুগভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে যখন সময় আসবে তখন হবে। সুতরাং এটা নিয়ে এত আলোচনার বিষয় আসছে কেন সেটা একটা প্রশ্ন। আর যেটি আসলে আমাদের আইনজীবী সাহেব বলছিলেন আপনি প্রশ্ন করার পরে যে ওনাদের তরফ থেকে ক্লিয়ার করার বিষয় নেই, তবে যেহেতু আমাদের দেশে এইরকম কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে অনেকের মধ্যে উৎকণ্ঠা থাকে, অনেকের মধ্যে আবার দুঃখজনকভাবে একটা মৃত্যু নিয়ে উল্লাসও থাকে, সেটা কারো কাছে জাস্টিফাই মনে হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের যে কোনো মৃত্যুদণ্ডের বিরোধী বলে আমার কাছে এতে উল্লাস প্রকাশের কোনো সুযোগ আমি দেখি না। সেটা ভিন্ন ইস্যু, এটি তো মানবতা বিরোধী অপরাধের মামলায় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু যেহেতু ব্যাপক সংখ্যক মানুষ কোনো না কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত, সেই হিসেবে সরকারের তরফ থেকে এটি কেন ডিলে করা হলো, সমস্যাটি কোথায় সেটি ক্লিয়ার করলে ভালো হতো। না, আমি বিরতির পর ফিরে এসে এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, বিশেষ করে যখন একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী বিচার হচ্ছে এবং সেইখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটিতে কেন আপনি এটার পক্ষে মত দিতে চাচ্ছেন না? আমারও প্রশ্ন আছে, এই প্রশ্নটি আমরা করবো এসে বিরতির পর। দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। যুদ্ধাপরাধী কামারুজ্জামানকে আর সময় দেবে না সরকার, বিলম্বিত হচ্ছে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া। আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের সমর্থন ও ভোট দেবে না জনগণ, বললেন প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে প্রতীক পেয়ে জনসংযোগে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লায়। ফরিদপুরের ভাঙা ট্র্যাজেডির জন্য বাস চালককে দায়ী করেছে পুলিশ, মৃত্যুর সাথে লড়ছেন 5 আহত। আজ সংসদ ভবন চত্বরে ক্রিকেট বিশ্বকাপ ফেরত দলের সংবর্ধনা, চলছে ব্যাপক প্রস্তুতি।
ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। জেনে নিলেন বার্তা কক্ষের সবশেষ সংবাদ শিরোনাম। চলুন দেখব অন্যান্য কয়েকটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের শিরোনাম। কামারুজ্জামানের সাথে কারাগারে 2 ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ। আব্বাসের মগ, খোকনের ইলিশ, আনিসুলের টেবিল ঘড়ি, বাস নিলেন তাবিদ। সেনাবাহিনী চান এমাজউদ্দিন, সন্ত্রাসীদের ছাড় দেবে না সরকার। বিশ্বকাপে সেরা 10 বোলারের মধ্যে বাংলাদেশের রুবেল। এবং এভারেস্টের নিচ দিয়ে ট্রেন লাইন বানাবে চীন। প্রাণভিক্ষার বিষয়ে জানতে কারাগারে কামারুজ্জামানের সঙ্গে 2 ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ। 3 মাস ধরে নাশকতায় মানুষ পুড়িয়ে মারা হলেও দেশ বিদেশের মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ, সাইদ খোকন ইলিশ, মির্জা আব্বাস মগ, আনিসুল হক টেবিল ঘড়ি, তাবিত আউয়াল পেয়েছেন বাস। চট্টগ্রামে নাসির হাতিও মঞ্জুর কমলা লেবু। কালবৈশাখী ঝড়ে কুষ্টিয়ার 3টি উপজেলার ফসলের ক্ষেত লন্ডভন্ড। ঋণ শোধে দুশ্চিন্তায় দিশেহারা কৃষক, সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। লভ্যাংশ নির্ধারণে অপারেটরদের অনিয়মের অভিযোগ অস্বীকার গ্রামীণ ফোনের। এবং চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। পশু পাখি আর নানা মুখোশে আঁকা হচ্ছে সমৃদ্ধি আর মঙ্গল বারতার ছবি। আমরা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর শিরোনাম দেখছিলাম। ডক্টর রশিদ আসকারী, আপনার কাছে যাই। আপনি বিরতিতে যাবার আগে আপনার একটা প্রশ্ন ছিল সাখাওয়াত হোসেন শান্তর কাছে, আমারও প্রশ্ন আছে, আমরা একটু যেতে চাই। আপনি আপনার কাছে প্রথমে। আচ্ছা, আমি বলতে চাইলাম যে উইথ রিগার্ড টু দিস ওয়ার ক্রাইমস ট্রায়াল, আমরা একটা সাধারণ ভুল করে থাকি। ওয়ার ক্রাইমস ট্রায়াল অ্যান্ড জেনারেল ক্রাইমস ট্রায়াল, দিস স্ট্যান্ড মাইল অ্যাপার্ট ফ্রম ইচ আদার। এই দুটো কিন্তু এক জিনিস নয়। ওয়ার ক্রাইমস ট্রায়ালে যে আপনার যে অ্যাট্রসিটির যে মানে ভেলোসিটি এবং যে গ্র্যাভিটি, তার সঙ্গে সিম্পল ক্রাইমের তুলনা করা যায় না। আমি মৃত্যুদণ্ডের ব্যাপারটা বলছি এই কারণে যে আমরা যদি নুরেমবার্গ ট্রায়ালের দিকে দেখি, সেখানে কিন্তু অভিযুক্ত 23 জনের মধ্যে 12 জনের মৃত্যুদণ্ড হয়েছিল এবং কার্যকর করা হয়েছিল। তারপরে আমরা টোকিও ট্রায়ালে আমরা দেখি যে গ্রুপ এ ক্যাটেগরিতে প্রায় 28 জনের মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এবং সর্বশেষ ম্যানিলা ট্রায়ালে জেনারেল ইয়ামাসিত ভয়ঙ্কর জেনারেল ছিলেন সেকেন্ড অর্ডারে, এবং ওনাকে 2 মাসে ট্রাই করে ওনাকে এক্সিকিউট করা হয়েছিল। সুতরাং ওয়ার ক্রাইমস ট্রায়ালের সঙ্গে এই ক্যাপিটাল পানিশমেন্টের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। শুধু তাই নয়, বিশেষ করে নুরেমবার্গ ট্রায়ালে যারা অভিযুক্ত, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, তাদেরকে একটা ভয়ঙ্কর পদ্ধতিতে মারা হয়েছিল, যেটাকে বলে স্ট্যান্ডার্ড ড্রপ মেথড। এখানে 3 ধরনের ফাঁসির সিস্টেম আছে। একটা হচ্ছে শর্ট ড্রপ মেথড, একটা হচ্ছে লং ড্রপ মেথড, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রপ মেথড। এবং ওরা অভিযোগ করেছিল পরবর্তীতে যে তাদেরকে এক একজনের মরতে ন্যূনতম 14 মিনিট করে সময় লেগেছিল। তো এই ব্যাপারগুলো তো এখন অনেক হালকা হয়েছে, অনেক বেশি মানবিক হয়েছে। সুতরাং আমি মনে করি যে ওয়ার ক্রাইমস ট্রায়াল এইখানে ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়টা থাকাটা আমার মনে হয় না যে খুব একটা অযৌক্তিক। উনি যেটা প্রশ্ন করলেন, উনি কেন এটাকে অযৌক্তিক মনে করলেন, সেটা ওনার কাছে আমি আই উড লাইক টু পুট দিস কোয়েশ্চন টু হিম। সাখাওয়াত হোসেন শান্ত, আপনি যেটি বলছিলেন এবং এই বাংলাদেশের যেটি বলছিলেন শুরুতে গোলাম মুর্তজা, যে খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা যে বিচার হচ্ছে এবং সেই বিচারের যে রায় হচ্ছে সেটির বিরুদ্ধে আছেন। আপনি কি বলবেন? জি, আমি আসকার সাহেবের বিষয়ে একটু বলি যে উনি মিস ইন্টারপ্রেট করেছেন। আমি আবার রিপিট করি বিষয়টা। আমি বলছি, আমি সামগ্রিকভাবে সারা পৃথিবীতে যেই সব দেশ মৃত্যুদণ্ড প্রথা বিলোপ করেছে, আমরা জানি যে পৃথিবীতে প্রায় 200 দেশ, 196-95টা বোধহয়, এই 200 দেশের মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে হিসাব, সেই মতে 140টি দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ডের যে আইন, সেই আইনটি বিলোপ করেছে এবং টার্কি সহ 12টি মুসলিম দেশও করেছে, পশ্চিম ইউরোপের সমগ্র দেশ করেছে।
এখন সেটি ভাববার সময় এসেছে যে সারা পৃথিবী থেকে যেহেতু তাদের বিবেচনায় এই মৃত্যুদণ্ড রাষ্ট্রীয় যে আইন, সেই আইন বিলোপের প্রশ্ন। সেখানে আমি বলেছি যে আমি সাংবাদিক শফিক রেহমান একটি পত্রিকায় প্রায় 30টির মতো সিরিজ মৃত্যুদণ্ড যুগে যুগে লিখেছেন, আমি ফলো করেছি এবং সব মিলিয়ে আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে সারা পৃথিবী থেকে সেটি একটা ভিন্ন প্রেক্ষাপট। আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান যে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, সেই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যে মৃত্যুদণ্ডটি দেয়া হয়েছে, সেই বিষয়ে আপনি কি মনে করেন? না, সেই বিষয়ে বাংলাদেশে প্রচলিত আইনে যেহেতু এখনো মৃত্যুদণ্ডের আইন বহাল আছে, সেই আইনানুগভাবে সেটি হলে এটি নিয়ে কারো প্রশ্ন তোলার সুযোগ নেই। সেটি তো হচ্ছে এবং দেশের মানুষ এটিকে কিভাবে নিবে সেটা তো আমরা পাবলিক পালস বুঝি। যেমন সরকার কিছু কিছু জায়গায় শুরু থেকে বিতর্কিত করে ফেলেছিল, যেমন স্কাইপ, একজন বিচারপতির সঙ্গে একজন প্রবাসীর যে স্কাইপ সংলাপ, যেটা নাম হয়ে গেল স্কাইপ কেলেঙ্কারি, এবং তার মাধ্যমে ওই বিচারপতিকে কিন্তু সরে যেতে হলো। তারপর এই আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পরে, বিচার শুরু হওয়ার পরে যে আইন সংশোধনের বিষয়টি, সেটিও প্রশ্নবিদ্ধ হলো। আবার কখনো কখনো গণজাগরণ মঞ্চ থেকে, এমনকি নানান পক্ষ থেকে এই প্রশ্ন আসলো যে সরকার এই বিচার প্রক্রিয়াটাকে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছে কিনা। সেই সব জায়গায় বিতর্ক আছে, এসবের ঊর্ধ্বে থাকলে ভালো হতো। তারপরেও যে বিচার হচ্ছে, সেই বিচারে সত্যিকারে যারা অপরাধী তাদের বিচার হবে, সে বিষয়ে তো তারা দ্বিমত থাকে না। সেটাই তো হচ্ছে, তাই না? আমি যেটা বলেছিলাম সেটি হলো, আমি ব্যক্তিগতভাবে সারা পৃথিবীতে মৃত্যুদণ্ডের যে বিধান, সেটা কিন্তু এখানে সাধারণীকরণের কতটা সুযোগ আছে? এখানে যে কথাগুলো এসেছে, প্রথমে কয়েকটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই। তার মধ্যে একটি যে মৃত্যুদণ্ড সারা পৃথিবীতে কতগুলো দেশে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো জায়গাতে মৃত্যুদণ্ড যেরকম দেয়া যায় না, নিষিদ্ধ, আবার অনেকগুলো জায়গাতে আছে মৃত্যুদণ্ড দেয়া যায়, মৃত্যুদণ্ড হয়। আর এইখানে যেটা প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আজকে পর্যন্ত পৃথিবীতে যুদ্ধাপরাধের বিচার করার জন্য যে বিশেষ ট্রাইব্যুনালগুলো সারা পৃথিবীর যতগুলো জায়গাতে হয়েছে, সব কয়টি ট্রাইব্যুনালেই বিচার, এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর ছিল। এবং বাংলা ছিল যে সমস্ত দেশে আপনার একটা পর্যায়ে এসে তারা আস্তে আস্তে উন্নতির একটা পর্যায়ে এসে, সভ্যতার একটা পর্যায়ে এসে অনেকগুলো দেশ মৃত্যুদণ্ড এখন আর দেয় না, সেইটি আমরা জানি। কিন্তু সেরকম জায়গাতে বাংলাদেশ যাক, এরকম বাংলাদেশ বিচারটা করুক, বিচার করে সেই সভ্য জায়গাতে পৌঁছতে হলে তো আমাদের এই অপরাধগুলোর বিচার করতে হবে। বিচার করে আমরা এমন একটা জায়গাতে পৌঁছাবো যখন আমাদের সমাজে অপরাধ থাকবে না, অপরাধ কমে যাবে, তখন হয়তো আমরা সেটা নিয়ে ভাববো। কিন্তু এখন যে অবস্থায় আমরা আছি, এবং বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ, এটি বিশেষ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এবং সেই বিচারে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আমি মনে করি এটা সারা পৃথিবীর যে আইন আছে, যুদ্ধাপরাধীদের বিচারের যে আইন আছে, তার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, এবং এটা নিয়ে আমার বড় রকমের কোনো আপত্তির জায়গা নেই। আরেকটি কথা যেটা আমাদের প্রসিকিউটর সাহেব যে কথা বলছিলেন যে সাধারণ ক্ষমা, বা আপনি যে কথা বলছিলেন, দেখেন সাধারণ ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কিন্তু এইখানে শর্ত সাপেক্ষের কোনো ব্যাপার নেই। এখানে খুব পরিষ্কার যে সাধারণ ক্ষমা চাওয়ার বিষয়টা কি। বিষয়টি হচ্ছে, আমি অপরাধ করেছি, আইন দ্বারা আমার শাস্তি হয়েছে, এখন আমি সেই অপরাধ, আমি পাপী, আমি অপরাধী, আমি সেই পাপ অপরাধ স্বীকার করে নিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইছি যে আমাকে মাফ করে দেন। কিন্তু জামাতের যে রাজনীতি, গত ৪০ বছরের যে রাজনীতি জামাতের, সেই রাজনীতিতে যুদ্ধাপরাধী হিসেবে যারা অভিযুক্ত, তাদের যে রাজনীতি, তারা যে ক্ষমা চাইবেন না, সেই বিষয়টিও খুব পরিষ্কার, কারণ তারা তো মনেই করেন না যে তারা অপরাধ করেছেন। সুতরাং এইখানে যে ক্ষমা চাননি, সেটি খুব পরিষ্কার। আর একটি বিষয় যেটা আপনার প্রসঙ্গের মধ্যে ছিল, আমরা যেটা আলোচনা করছিলাম, দেখেন বিতর্কিত করা বা বিতর্ক হওয়া, এই অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু ডক্টর শাহিন শাখাওয়াত যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলো মিথ্যা নয়। ওই বিষয়গুলো যদি না ঘটতো ডেফিনেটলি ভালো হতো, কিন্তু ওই ঘটনাগুলো ঘটেছে, ঘটার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিচারকটা সরে গেছে, এবং কোনো ক্ষেত্রে একজন বিচারক চলে গেছেন, আরেকজন বিচারক এসেছেন, সেই বিচারক এসে কিন্তু পূর্বের ধারাবাহিকতায় রায় দেননি, সেই বিচারক এসে আবার পুরো মামলাটি আবার, তাহলে যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে তো বিচার ব্যবস্থাও নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা মনে করি এটা ভালো দিক। আর পুরো বিচার প্রক্রিয়া আবার শুনেছেন, শুনে তারপরে এসে রায় দিয়েছেন। আমি মনে করি যে এই জায়গাগুলোতে খুব বড় রকমের কোনো ত্রুটি বা বিচ্যুতি নেই। আমি শেষ করি, বড় বিচ্যুতি নেই। আর যেহেতু আমরা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের সাধারণ আদালতের যে অবস্থা, আমাদের জীবন যাপনের যে অবস্থা, সেইটার মধ্য দিয়ে কাজ পরিচালনা করার ক্ষেত্রে ছোটখাটো দোষ ত্রুটি বা বিচ্যুতি যখন যেটা হয়েছে, আমি মনে করি সেটা সংশোধন করে নেওয়া হয়েছে। তবে তারপরেও আরো কম, সেই ত্রুটিগুলো না হলে আরো ভালো হতো।
আর এখানে আমি আরেকটি কথা বলে শেষ করি, এই যে অথবা পরের অংশে এসে বলি আমি যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংগঠন যে কথা বলেছে এটা সেই আমি জায়গাতে আসতেছি। আমি কথা বলছি। নিশ্চয়ই আমরা একটু প্রসিকিউটর তাপস কান্তি বল আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি তো শুনলেন সামগ্রিকভাবে এই আলোচনার প্রেক্ষিতে আপনার কি বলবার আছে? না, প্রথম কথা হচ্ছে যদি আমি ত্রুটির ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে আমি একমত যে ত্রুটিগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আপনি পৃথিবীতে এমন কোন ট্রাইব্যুনাল দেখাতে পারবেন না আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে যেখানে কোনো ত্রুটি বা বিতর্ক ছিল না। এখনো পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই ত্রুটি বা বিতর্ক ছিল, এবং সেগুলো কিন্তু একটি রাজনৈতিক ষড়যন্ত্র বা এই ধরনের বিচারকে বাধা দেওয়ার জন্য এই বিতর্কগুলো উপস্থাপনা করা হয়েছিল। কিন্তু তারপরও এই বাধাগুলো পেরিয়ে সবসময় কিন্তু ভিকটিমদের যে অধিকার এবং বিচারহীনতা সংস্কৃতি প্রতিষ্ঠা শেষ করার যে প্রবণতা, সেটাই কিন্তু জয়ী হয়েছে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে আমাদের এই মৃত্যুদণ্ডের বিষয়টিতে আবারও আমি ফিরে যাব কামরুজ্জামানের রিভিউ জাজমেন্টে। সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে বিশ্বের 55টি দেশে কিন্তু এখনো মৃত্যুদণ্ড রয়েছে, ভারত এবং যুক্তরাষ্ট্রের বেশ কিছু জায়গাতে মৃত্যুদণ্ড রয়েছে। আবার যদি আমি যুক্তরাজ্যে ফিরে আসি, সেখানে কিন্তু এখনো মৃত্যুদণ্ড রয়েছে ফর স্পাইং এবং যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে সেই ক্ষেত্রে। এবং এই মামলাটিতে কিন্তু বলা হয়েছে যে সারা বিশ্বেই এখন প্রবণতাটি হচ্ছে যে রেয়ারেস্ট অফ রেয়ার কেসে কিন্তু মৃত্যুদণ্ড হচ্ছে। এখন এই রেয়ারেস্ট অফ রেয়ার কেস কোনগুলো হবে? যেমন ভারতের দুটো মামলাকে এখানে জোর দেওয়া হয়েছে, একটি হচ্ছে যে কাশ্যপ কেস এবং আরেকটি হচ্ছে যে গ্যাংরেপ কেস। আপনারা জানেন যে এই দুটো মামলার ক্ষেত্রে বলা হয়েছে যে এই ধরনের যদি হেইনাস ক্রাইম হয়, সেই ধরনের হেইনাস ক্রাইমের ক্ষেত্রে, এবং আরেকটি জিনিস হচ্ছে ইউকে লর্ড বিংহাম থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে কোট করা হয়েছে এই রিভিউ জাজমেন্টটিতে। সুতরাং সেখানে বলা হয়েছে যে পাবলিক কনফিডেন্স টেস্ট নামের একটি বিষয় আছে। যখনই কোনো ক্রাইমের ক্ষেত্রে সেন্টেন্সিং করতে হবে, মানে বিচারের শাস্তি দিতে হবে, তখন আমি যদি একটু পড়ি কোর্টটা একদম, যে কোর্টস ক্যান নট অ্যান্ড শুড নট বি আনমাইন্ডফুল অফ দ্য ইম্পর্টেন্ট পাবলিক ডাইমেনশন অফ ক্রিমিনাল সেন্টেন্সিং and the importance of maintaining public confidence in sentencing system। তার মানে হচ্ছে কোর্টকে রায় দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পাবলিক কনফিডেন্সকে আমলে নিতে হবে, এবং সেটা না নিয়ে কিন্তু নেওয়া যাবে না। এবং আমাদের যেটা আপনারা সবাই বলছেন এবং রায়েও এসছে যে 1971 সালে যে ঘটনা ঘটেছে তার যে মাত্রা, তার যে জঘন্য নৃশংসতা আমরা দেখেছি বা সামনের আরো তদন্তের মধ্যে দিয়ে যেগুলো আসবে, তা কিন্তু ক্ষমার অযোগ্য। এবং সেই সব অপরাধের ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দেয়া ছাড়া উপায় নেই। এবং আমাদের বাংলাদেশের নর্মাল পেনাল কোড বা দণ্ডবিধির অধীনে যেহেতু যদি সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, একটা হত্যা করলেও মৃত্যুদণ্ড, আবার আপনি যে একাধিক হত্যা করছেন, 100-200 মানুষকে হত্যা করছেন, সেই জন্য শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং আপনি যদি যারা এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদের ক্ষেত্রে যদি আপনি একটু আলাদা সিস্টেম রাখেন, আর যারা সাধারণ অপরাধী তাদের জন্য যদি আপনি মৃত্যুদণ্ড রাখেন, তাহলে কিন্তু আমাদের আইনের শাসন বলে আর কিছু থাকবে না। জি, আমরা আসবো আপনাদের কাছে। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি কি কিছু বলবেন এক্ষেত্রে? যেটি বলছে যে আপনার কাছে কি মনে হয় অপরাধের ধরন হিসেবে আপনি এটিকে কিভাবে দেখেন যে অপরাধ ঘটেছে? আমি আগেও বলেছি বাংলাদেশে যে প্রচলিত বিধান আছে, আইন আছে, তার প্রেক্ষিতে ঠিক আছে, সেটি নিয়ে তো আমি প্রশ্ন তুলিনি। আমার প্রশ্নটা ছিল, আমার প্রশ্ন আপনার কাছে, যে মুর্তজা ভাইও যেটা বলেছেন যে আমরা তারা একটা সভ্যতার একটা পর্যায়ে এসে বিলোপ করেছে, তা আমরা সেই সভ্যতায় কেন ফিরবো না বা ফেরার প্রচেষ্টা কেন থাকবে না? হ্যাঁ ঠিক আছে, আজকে এইটা একটা সেন্সিটিভ ইস্যু, এখন এটা নিয়ে প্রশ্ন উঠলেই বা কথা বললেই বলা হবে যে এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য। অ্যাকচুয়ালি তা না। আপনি কবে থেকে করবেন, আলোচনা শুরু করেন, বা কোন প্রক্রিয়ায় কখন থেকে করবেন, আর সভ্যতায় আমরা আপনার কাছে কতদিন লাগাবো, সুতরাং করতে বা আলোচনা শুরু করতে আমার একটা কথা ছিল। এখানে আমার একটু বক্তব্য, যে আমি যেটা বলেছি যে আমরা সভ্যতার একটি পর্যায়ে গিয়ে নিশ্চয়ই বাংলাদেশও সেরকম একটি জায়গাতে যাবে। কিন্তু আপনি শুনছেন তাপস কান্তি যেটি বললেন যে কিছু কিছু অপরাধ আছে, সেক্ষেত্রে কিন্তু আমি সেই জায়গাতেই যাচ্ছি যে আমরাও এমন একটি জায়গাতে পৌঁছাবো যখন আর বড় রকমের অপরাধী ঘটবে না, তখন আমরা সেই জায়গাটি নিয়ে চিন্তা করব। কিন্তু এখন এখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য রাষ্ট্রেও যদি কোনোদিন পরিণত হয়, যে সবচেয়ে সংস্কৃতি থেকে শুরু করে সবকিছুতে সভ্য, সেই সময়ও যদি যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গ আসে, সেই সময়ও মৃত্যুদণ্ড থাকবে, এবং আমি সেই সময়ও মৃত্যুদণ্ডের পক্ষে।
যদি যুদ্ধাপরাধের মতো এই কামরুজ্জামানদের, মতিউর রহমান নিজামীরা 1971 সালে যে অপরাধ করেছে এই অপরাধের মতো অপরাধ যদি করা হয়, তাহলে এর সঙ্গে সভ্যতা, এর সঙ্গে শিক্ষিত হওয়া না হওয়ার কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। আপনি কি বলবেন? সেই ক্ষেত্রে যদি আপনারা সেটা মনে করেন, যেটা আমাদের ট্রাইব্যুনালের আইনজীবী বললেন যে পৃথিবীর অনেক দেশে এরকম সুনির্দিষ্ট করে দেওয়া আছে, উনি আইনজীবী, উনি নিশ্চয়ই এটা ভালো বুঝবেন, জানবেন। বাংলাদেশেও যদি সেরকমও হয়, সেটাও যদি সবাই কনসিয়াসনেস তৈরি হয় যে হ্যাঁ, যুদ্ধ অপরাধের সুনির্দিষ্ট মামলায় প্রকৃত অপরাধী যারা, তাদের বিচার হবে, এইটাই আওতাভুক্ত হবে না, এর বাইরে হলো মৃত্যুদণ্ড বিলোপের দিকে এগুতে হবে, সেটাই সভ্যতা। আমি মনে করি যে আমরা সভ্যতার দিক থেকে পিছিয়ে থাকার মানসিকতা নিয়ে না থেকে কি করে এগোনো যায় সে চেষ্টা কেন করব না। আমরা আপনাদের কাছে ফিরবো, তার আগে আপনার কাছে যাওয়ার আগে আমাদের সহকর্মী পারভেজ রেজার কাছ থেকে ফিরে এসে আমি আপনার কাছে আসবো। পারভেজ রেজা আছেন, তিনি কিছুক্ষণ আগ পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে ছিলেন এবং সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। পারভেজ রেজা, আপনাকে ধন্যবাদ। আপনি ছিলেন কেন্দ্রীয় কারাগারের সামনে দীর্ঘ সময়, আপনার মাধ্যমে আমরা খবরাখবর পাচ্ছিলাম। তো আপনি শুরুতে আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকে, গতকাল হয়ে গেছে যদিও সেটি, ফাঁসি, যুদ্ধাপরাধীর কামারুজ্জামানের ফাঁসি রায় কার্যকর করার যে প্রক্রিয়াটি, তো শেষ মুহূর্তে আবার সেটি থেকে আমরা দেখলাম যে হলো না। তো সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। দেখুন, সার্বিক পরিস্থিতি আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু আমরা একেবারেই অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমি আজকে ওখান থেকেও যেটি বলছিলাম যে আমাদেরকে যেভাবে বলা হচ্ছিল এবং যেভাবে আমরা পরিবেশ পরিস্থিতি দেখছিলাম, তাতে করে প্রায় নিশ্চিতই ছিলাম আমরা যে আজকে এটি কার্যকর হচ্ছে। এবং বলা হচ্ছিল বলতে আমি বুঝাচ্ছি যে আশেপাশের, এর আগে আপনি কাদের মোল্লার যেই রায় বাস্তবায়ন হয়েছিল, তার আগে বঙ্গবন্ধুর যে হত্যা মামলার যে রায় বাস্তবায়ন হয়েছিল, সবসময় কিন্তু আমরা কিছু কিছু বিষয়ে আমরা অবলোকন করেছি যে কি ঘটে। তো সেইভাবে একই প্রক্রিয়ায় একইভাবে আমরা দেখেছি যে এই রায় বাস্তবায়নের জন্য যেই সব জিনিস হওয়া দরকার ছিল এবং যেসব ঘটনা ঘটে তার সবগুলোই বিরাজমান ছিল। আজকে সন্ধ্যায় হঠাৎ করেই একেবারেই কারাগারের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র থেকেও আমরা জানতে পারি যে আসলে ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই রকম নিরাপত্তাই তারা নিচ্ছিলেন। এবং আপনি খেয়াল করবেন যে আজকে রাত 8টার দিকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, লালবাগ জোনের ডিসি, তিনি কিন্তু কারাগারে প্রবেশ করেছিলেন। এবং এটাও একটি বড় দিক ছিল আমাদের এই সংবাদ দেওয়ার ক্ষেত্রে, কারণ তাকে কিন্তু উপস্থিত থাকতে হবে এই রায় কার্যকরের সময়, তিনি অথবা তার কোনো প্রতিনিধি। এবং একই সাথে আমরা দেখলাম যে জেলের যারা ডাক্তার রয়েছেন, সার্জন রয়েছেন, তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। বিভিন্ন চেয়ার নেওয়া হচ্ছিল বাইরে থেকে, কারণ আপনি জানেন যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যাবেন তাদের জন্য বাইরে থেকে চেয়ার যাচ্ছিল, ভিতরে সামিয়ানা টানানো হয়েছিল, সবগুলোই ঠিক ছিল। হঠাৎ করে আবার তারা রাত 9:30-টার দিকে বেরিয়ে আসলেন এবং তারপরে আমরা সংবাদ পেতে শুরু করি যে আজকে আসলে এটা হচ্ছে না। ঠিক কি কারণে হচ্ছে না, এরকম কি কোনো খবর পেয়েছেন? সেই বিষয়টি বলছি যে কি ঠিক সুনির্দিষ্ট এই কারণটি কিন্তু কেউ অফিসিয়ালি আমাদের কাছে ব্যাখ্যা করেননি এবং ব্যাখ্যা একেবারেই করেননি, কারণ তারা যারা এই কাজের সাথে জড়িত তারা বলেছেন যে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। তবে আমরা, আপনি জানেন যে পেশাগত কারণে তারা অনেকের কাছ থেকেই আমরা অফ দ্য রেকর্ডে অনেক কথা শুনি। সব মিলিয়ে তারা যেটি আমাদেরকে বলেছেন যে তাদের প্রথম নির্দেশনাই ছিল, আবার সেই নির্দেশনা পরবর্তীতে উঠিয়ে নেওয়া হয়েছে। তার ঠিক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছেও সেই বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয় যে কেন এই ঘটনা ঘটেছে। তবে আপনি জানেন যে এরই মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু আজকে আমাদেরকে পরবর্তীতে নিশ্চিত করেন যে আজকে হচ্ছে না, কিন্তু আগামীকালকে হওয়ার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে শনিবার হবার সম্ভাবনা, আজকে যেটা, হ্যাঁ, আগামীকাল বলতে আমি আজকে এই শনিবারের কথা বলছি, তিনি শনিবারের কথা, সম্ভাবনার কথা বলেছেন। তো সব মিলিয়ে এক ধরনের যে কয়েকদিন ধরেই আপনি দেখবেন যে অনেকে সমালোচনা করার চেষ্টা করেন গণমাধ্যমের, যে গণমাধ্যম কোনো কিছু বাড়াবাড়ি করছে কিনা এই বিষয়টি নিয়ে, কিন্তু বিষয়টি তা নয়। যেহেতু সরকারি পক্ষ থেকে এই এত বড় একটি ঘটনা, বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন দিক পাল্টানোর যেই মাহেন্দ্রক্ষণ বা যেই সময়গুলো দিয়ে অতিবাহিত হচ্ছে, সেক্ষেত্রে গণমাধ্যমের আগ্রহ নিশ্চয়ই আছে আমাদের, আমরা প্রতিটি পদক্ষেপ নজর দিচ্ছি এবং সেই ধারাবাহিকতায় যদি সরকার বা কোনো কারো পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য থাকতো যে, তাহলে হয়তো বা
কোনো ধরনের মিস ইন্টারপ্রেট করার মতো কোনো সুযোগ থাকতো না। আপনাকে ধন্যবাদ পারভেজ রেজা, নেই। আপনাকে ধন্যবাদ। আপনি কিছু একটা যুক্ত করতে চান? আমরা বিরতিতে যাব। যুক্ত করতে চেয়েছিলাম এইটাই যে আমরা একটা জায়গায় মনে হয় খুব কার্পণ্য দেখাচ্ছি যে আমাদের এমনি জাতি হিসেবে অর্জন সংখ্যা খুব একটা বেশি নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আমাদেরকে যে কয়েকটা জিনিস যে আন্তর্জাতিক হাইটে নিয়ে গেছে, এই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াটা তার মধ্যে একটা। আমি যে জিনিসটি স্পষ্ট উল্লেখ করতে চাই যে নুরেনবার্গ ট্রায়ালের মধ্যে সর্বোচ্চ 1 বছর সময় নেওয়া হয়েছিল এবং সেখানে যে দ্রুত এক্সিকিউশনে তারা চলে গেল, তারপরে আপনার টোকিও ট্রায়ালে, তারপরে ম্যানিলা ট্রায়ালে। কিন্তু এইখানে দেখবেন যে একজন যিনি কনভিক্টেড হয়েছেন তাকে শেষ সময়টুকু পর্যন্ত এবং তাকে সেলফ ডিফেন্সের সর্বশেষ সুযোগটুকু পর্যন্ত দেওয়ার কারণেই সম্ভবত আজকে কিন্তু একটা অনিবার্য জিনিস হয়তো পিছিয়ে গেল। আমার মনে হচ্ছে যে এইখানে একজন কনভিক্টকে, এইখানে একজন অ্যাকিউজডকে যিনি সেন্টেন্স ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তারপরও তাকে হয়তো প্রেসিডেন্সিয়াল ক্ষমা বা শেষ সুযোগটি পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেগুলো অন্য ট্রায়ালে ছিল না। সুতরাং অ্যাপিল করা, ট্রাইব্যুনাল ইটসেলফ সমস্ত জাজমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু এইখানে আপনি দেখেন ট্রাইব্যুনালের জাজমেন্টের পরও আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছি, অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছি এবং অ্যাপিলেট ডিভিশনের রায়কে পর্যন্ত সেইটাকে আবার রিভিউ করার জন্য আবেদন করার সুযোগটুকু পাচ্ছি। সুতরাং আমার মনে হয় যে এটা একটা অনেক বড় আন্তর্জাতিক মানের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটাকে খাটো করে দেখবার কোনো অবকাশ নেই। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে পারভেজ রেজাও যেটি প্রসঙ্গ তুললেন যে একটা মানে যদি কারোর পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছু তথ্য জাতির সামনে তুলে ধরা হতো তাহলে কিন্তু এই বিষয়গুলোতে হতো কিনা, এটা আমি প্রশ্ন রাখবো, আমি মতামত দিচ্ছি না। যাচ্ছি একটা বিরতিতে, খুব শিগগিরই ফিরব। দর্শক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকবার জন্য। আমাদের হাতে সময় খুবই কম। গোলাম মুর্তজা, আপনার কাছে যাই। বিশেষ করে সিটি নির্বাচনের তো প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত কিছু বিষয়ে যুক্ত করতে চাইলেন। সার্বিকভাবে এই যে নির্বাচন এবং আন্দোলন থেকে একটু সরে আসা, সব মিলে কিভাবে দেখছেন? দেখেন, আন্দোলন থেকে সরে আসা এক ধরনের একটা সুস্থ পরিবেশ, এটা সাধারণ মানুষের জন্য স্বস্তি। একজন সংবাদকর্মী হিসেবে আমার জন্য একটা স্বস্তির ব্যাপার। এখন এখানে 2-3টি চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ আছে যে সরকার একটি নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশন নির্বাচনটি আয়োজন করছে। এর আগের উপজেলা নির্বাচন, তার আগে 5 জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট আলাদা, যেহেতু একটি দল অংশ নেয়নি। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিছুটা ইমেজ হারিয়েছে। এই ইমেজ হারানোটা পুনরুদ্ধারের একটা সুযোগ আছে এই নির্বাচনটি। সেই নির্বাচনটিতে যদি নির্বাচন কমিশন একটি শক্তিমত্তার পরিচয় দিতে পারে, যোগ্যতা দক্ষতার পরিচয় দিতে পারে, তাহলে তার ইমেজ কিছুটা পুনরুদ্ধার হবে। তবে সেটার সম্ভাবনা আমি একটু কম দেখছি। যে নির্বাচন সুষ্ঠু হবে আমি সেটা বলছি না, কম দেখছি। তার কারণ হচ্ছে এই যে আচরণবিধি লঙ্ঘনজনিত যে সমস্ত ঘটনা ঘটছে, এই জায়গাটিতে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা খুব জোরালো নয়, একেবারেই দুর্বল। আমি প্রত্যাশা রাখি যে নির্বাচন কমিশন এই আচরণবিধি যারা লঙ্ঘন করছেন, এই আচরণবিধি লঙ্ঘনের জায়গাটিতে তাদের একটা শক্ত ভূমিকা প্রত্যাশা করি। সবার জন্য সমান সুযোগের কথা যেটা বলা হয়, সবার জন্য সমান সুযোগের কথা বলতে এটা ঠিক যেভাবে বলা হয় আমি ঠিক ওইভাবে বলি না। সবার জন্য সমান সুযোগ বলতে, যেমন ধরেন বিএনপির প্রার্থী আজকে মাঠে নেমেছে, উনি যদি ঠিক মতো তার প্রচারণাটি চালাতে পারেন তাহলে এটাই সবার জন্য সুযোগ। কালকে যদি উনি কারণ বাজারে, ধরেন উনি কারণ বাজারে প্রচারণা চালাতে গেলেন, পুলিশ বা সরকার সমর্থক কেউ বা কাউ যদি তাকে যদি প্রচারণা চালাতে না দেয়, তাহলে এটিকে সমান সুযোগ সুবিধার কথা বলা যাবে না, লেভেল প্লেইং ফিল্ড বলা যাবে না। উনি বা মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী বা অন্যরা যে প্রচারণা চালানোর কথা, আমরা তো গত কয়েকদিন দেখছি তারা প্রচারণা চালাচ্ছেন, তারা ছোটখাটো অভিযোগ করছেন। সেই অভিযোগের যদি কোনো ভিত্তি থাকে নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা নেবে। সুতরাং এই জায়গাটিতে ঠিকই আছে। বড়ভাবে প্রশ্ন আসবে যে সরকার এই প্রচারণা চালানোর ক্ষেত্রে সরকার যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে, তাহলে অবশ্যই এক ধরনের সুষ্ঠু এবং ভালো নির্বাচন হবে। আরেকটি কথা, যেটা প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে সন্ত্রাসী বা জ্বালাও পোড়াও যারা করে, আগুন দিয়ে যারা মানুষ মারে, তাদেরকে ভোট না দেওয়ার কথাটা এক অর্থে খুবই সত্যি। যে আপনি যারা জ্বালাও পোড়াও করে, যারা সন্ত্রাস করে, যারা আগুন পুড়িয়ে মানুষ মারে, তাদেরকে ভোট দেবেন কেন? তবে আমার নির্বাচন আচরণ বিধি অনুযায়ী মন্ত্রী, প্রধানমন্ত্রী বা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই সময়টিতে তুলনামূলকভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় এরকম কথা যদি না বলেন সরকার সংশ্লিষ্টরা, তাহলে আমার ধারণা এই নির্বাচনকে নিয়ে প্রশ্ন অনেক কম উঠবে এবং সেই জায়গাটিতে
রাজনীতিতে বিশেষ করে ক্ষমতায় যারা আছেন তাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা রাখি যে তারা এই কথাগুলো অত্যন্ত হিসাব নিকাশ করে বলবেন, আচরণবিধি তারা লঙ্ঘন করবেন না, এটাই আমরা প্রত্যাশা রাখি। আমি একটু হালকা দ্বিমত পোষণ করি। প্রধানমন্ত্রী যে জায়গাটি থেকে কথাটি বলেছেন, প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং একজন নাগরিকও, এবং ঢাকার একজন উনি নাগরিক, সম্মানীয় নাগরিক। এখন ব্যাপার হচ্ছে যে এখানে কাউকে তো ইঙ্গিত করা হয়নি সন্ত্রাসীর উপরে ভোটাধিকার প্রয়োগ করা উচিত নয়। এটা বাংলাদেশের আমার মনে হয় যে 16-17 কোটির লোকের সবারই কথা, যে সন্ত্রাসী, যে জ্বালাও পোড়া করেছে, অগ্নিবোমা নিক্ষেপ করেছে, তাদেরকে ভোট না দেওয়া, এটা কিন্তু সাধারণ মানুষের ফিলিং প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়ে এসেছে। সেটা একটা পজিটিভ দিক হিসেবে আমি দেখি। আর আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে একটি মানে দীর্ঘ অবরোধ, হরতালের দীর্ঘ অন্ধকারের ভেতর দিয়ে একটা আলোর মুখ আমরা দেখেছি, একটা নির্বাচনী একটা, এটা আমি মনে করি রাজনৈতিক একটা আশীর্বাদ নির্বাচন। এই নির্বাচনটাকে যদি আমরা ফলপ্রসূ করতে পারি কিভাবে, তাহলে কিন্তু এই নির্বাচনটা হচ্ছে এটা তিনটি মহলের জন্য এটা একটা অ্যাসিড টেস্ট। এক হচ্ছে সরকার বলেছে যে এই সরকার কিংবা সরকারি দল মনে করে যে এই দেশের নির্বাচনে কখনো আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। সুতরাং এই নির্বাচনগুলো যদি সুষ্ঠু হয়, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হতে পারে, তাহলে সেইখানে সরকারের এই যে দাবিটা যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, সেটা প্রতিষ্ঠা পাবে। সরকারের জন্য অ্যাসিস্টেড, আর বিএনপির জন্য একটা অগ্নি পরীক্ষা, যে তারা একটা জায়গা থেকে এসছে এবং তারা যদি প্রমাণ করতে পারে যে জনগণের আস্থা তারা অর্জন করতে পারে, তাহলে তাদেরও যে একটা মানে কি বলবো, একটা ধ্বংসের দিকে যাচ্ছিল দলটি, সেখান থেকে ফিরে আসার একটা স্কোপ তৈরি হয়েছে। আর সবচাইতে বড় অগ্নি পরীক্ষা হচ্ছে ইলেকশন কমিশন, ইসির জন্য। ইসির উপরে নানা রকমের কথাবার্তা ইসির বিরুদ্ধে আসে। ইসির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। যদি তারা এই চ্যালেঞ্জে সফল হয়, যদি একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে, তাহলে এই ইসি দিয়েই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং অনেক অপ্রত্যাশিত আমাদের সংকটকে আমরা অসংখ্য ধন্যবাদ গোলাম মুর্তজা এবং ডক্টর রাশিদ আসকারী, আপনাদের দুজনকে। একই সাথে যারা অংশ নিলেন, তাপস কান্তি বল, সাখাওয়াত হোসেন সায়ন্ত, পারভেজ রেজা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও খুব শিগগিরই আলোচনায় আপনাদেরকে পাবো। দর্শক, আপনারা যারা রাত জেগে এই অনুষ্ঠানটি দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময় চোখ রাখবেন ৭১ জার্নালে। ভালো থাকুন।